পৌষের সকাল, মিষ্টি রোদে চারদিকে ভরে উঠেছে। বাচ্চারা উঠোনে বসে বল খেলছে। গ্রামের বাড়ি তো, এক বাড়িতে অনেকগুলো ঘর। বাড়ির বড়রা সব রান্নার বান্নার তোড়জোড়ে ব্যস্ত। আজ এত বছর পর বাড়ির একমাত্র মেয়ে বাড়িতে ফিরছে। আজ থেকে ২৭ বছর আগে তার পছন্দের মানুষের হাত ধরে এই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তারপর আর এ বাড়ির কেউ তাহমিনার, এ বাড়ির মেয়ে সাথে যোগাযোগ করেনি। কেউ তাহমিনার সাথে যোগাযোগ করতে চাইলেও তাহমিনার বাবা আজিজুল শিকদার যোগাযোগ করতে দেয়নি। আজ আজিজুল শিকদার মৃত্যু শয্যায়। এই শেষ সময়ে মেয়ের উপর থেকে তার রাগ পড়েছে। শেষবারের মতো নিজের একমাত্র মেয়েকে একবার দেখতে চেয়েছে। সব অভিমান ভেঙে আজ মেয়েকে আপন করে নিতে চাইছে। বাবার শেষ সময়ের কথা শুনে তাহমিনাও আর নিজেকে ধরে রাখতে পারেনি। ঢাকা থেকে স্বামী সন্তানদের নিয়ে আজই আসছে বাবার কাছে। উঠোনে বুড়ো এক দামড়ি মেয়েও বাচ্চাদের সাথে ব্যাট বল খেলছে। সে হলো তারিন, আজিজুল শিকদারের 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে তারিক শিকদার, ছোট ছেলে তায়েব শিকদার, আর মেয়ে তাহমিনা। তারিন তারিক শিকদারের বড় মেয়ে। তারিনের ছোট একটা ভাই আছে, 9ম শ্রেণীতে পড়ে। আর তায়েব শিকদার এখনও বিয়ে করেনি। তারিন এবার ইন্টার 2nd ইয়ারে পড়ে। বয়সে বুড়ি না হলেও তার মায়ের ভাষ্য মতে সে বুড়ো দামড়ি মেয়ে। এখন ব্যাট করছে তারিন আর বল করছে তাহিদ, তারিনের ছোট ভাই। তারিন ব্যাট হাতে দাঁড়িয়ে আছে, তাহিদ বলটা ছুঁড়ে মারল। তারিন ব্যাট দিয়ে বলটা মারতেই কেউ আহ করে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। চিৎকারের শব্দ শুনেই সবাই গেটের দিকে তাকালো। তাকিয়েই যেন সবাই একটা ছটকা খেলো। একটা ছেলে মেন জায়গায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। একটু আগে যে কি হয়েছে সেটা বুঝতে আর সময় লাগলো না তারিনের। তারিন ব্যাটটা ফেলেই বাড়ির পেছনের দিকে দৌড় দিল। ওর মা দেখলে ওকে আর আস্ত রাখবে না। তাহমিনা ছেলেকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে দৌড়ে ছেলের কাছে গেল। একটু আগে তারিন যখন ব্যাট করছিল তখনই বাড়ির গেট থেকে ঢুকছিল তাহমিনা। দীর্ঘ 27 বছর পর এই বাড়িতে পা রেখেছে তাহমিনা। নিজের আবেগ যেন ধরে রাখতে পারছে না। ভিতরে জমা অনুভূতিগুলো চোখের পানি হয়ে গড়িয়ে পড়ছে। রাইমা, তাহমিনার মেয়ে। আসাদ মির্জা, তাহমিনার স্বামী, আর তাহমিনার পাশেই ছিল। আর তাদের পিছু পিছু আসছিল তাহমিনার একমাত্র পুত্র রায়ান মির্জা। পরনে ঢোলা শার্ট প্যান্ট। ওটাকে দেখে অবশ্য প্যান্ট মনে হচ্ছে না, মনে হচ্ছে মেয়েদের প্লাজো। চোখে মোটা ফ্রেমের চশমা। রায়ান একটু শান্ত, ভদ্র, অল্পভাষী, বীর স্বভাবের। বেশি মানুষ, কোলাহল কোনোটাইও পছন্দ করে না। তাই সবার পিছু পিছু মাথা নিচু করে আস্তে আস্তে হেঁটে আসছিল। কিন্তু হঠাৎ ওদিক থেকে তুমুল বেগে তারিনের মারা বল এসে রায়ানের মেন পাটে আঘাত করল। এত বছর পর মায়ের বাপের বাড়িতে এসে পা রাখতে না রাখতেই কিনা ব্যাটার ভবিষ্যৎ নিয়ে টানাটানি। হেঁটে যেতে পারবি নাকি ধরবো তোকে? বাড়িতেই তো এসে পড়েছি, আর ধরতে হবে না, চলো ভিতরে যাই। বর্তমানে মা বাবার সামনে কি একটা লজ্জায় পড়ে গেল রায়ান। ব্যথাকে ভুলে দ্রুত উঠে দাঁড়ালো। ভিতরে যেতেই তারেক শিকদার আর তায়েব শিকদার দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরল। চোখের পানি যেন কারোরই বাত মানছে না। এতদিন পর বোনকে কাছে পেয়েছে। তারেক আর তায়েব দুজনই তাহমিনার ছোট, আর বরাবরই দুজনই বোনের ভীষণ ন্যাওটা ছিল। এত বছর বাবার ভয়ে বোনের সাথে কোনো যোগাযোগ রাখতে পারেনি। তারেক শিকদার একে একে বাড়ির সবাইকে পরিচয় করিয়ে দিতে লাগলো, কিন্তু কোথাও তারিন নেই। আমার তারিনটা গেল কোথায়? ওকে ডাকো, বলো ওর ফুপি এসেছে। রেনু বেগম, তারেক শিকদারের স্ত্রী, তারিনের মা। তোমার মেয়ে কি এক জায়গায় স্থির থাকে নাকি? দেখো আবার কোথায় গিয়েছে। এর মধ্যেই তারিন এসে হাজির। এই তো আমি, এটা নিশ্চয়ই আমার ফুপি। তাহমিনার দিকে তাকিয়ে তাহমিনা তারিনকে নিজের সাথে জড়িয়ে নিয়ে, হ্যাঁ আমি তোমার ফুপ্পি। তাহমিনার থেকে নিজেকে ছাড়িয়েই তারিনের চোখ গেল তাহমিনার পিছনে সোফার দিকে। সেখানে সেই ছেলেটা বসে আছে, একটু আগেই যার মেন পার্টে আঘাত করে ব্যাকা বানিয়ে দিয়েছিল তারিন। ছেলেটা ওর দিকেই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ঢোক গিলল তারিন। ছেলেটা কি তবে ওকে তখন দেখে নিয়েছিল? এখন কি সবাইকে বলে দিবে সব? দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি আমার ছেলে রায়হান আর মেয়ে রাইমা। সবার সাথে বেশ ভালোই আলাপ পরিচিত হয়ে গেল। কিন্তু এর মধ্যে এই সময়ে বেশ ভালো ভাব জমে গেছে তারিন আর রাইমার। দুজনেই একই ক্লাসে পড়ে, সমবয়সী। আর রাইমা বেশ মিশুকে মেয়েও বটে, সহজে সবার সাথে মিশে যায়। আর রায়ান সেই আশা থেকে সোফায় বসে আছে।
মাঝে মামা মামিদের দুই একটা সালাম দিয়েছে, তা দিতেও তার যেন কষ্ট হয়ে গেছে। রাইমা তারিনের হাত টেনে সোফায় বসালো। তারিন আর রাইমা বেশ ভালোভাবেই খোশ গল্প জুড়ে দিয়েছে আর হাসাহাসি করছে। হঠাৎ তারিন খেয়াল করলো ওর কানে কেউ ফিসফিস করে বলছে, কি ভেবেছ তোমাকে আমি দেখিনি? ভালোই তো আমার ভবিষ্যৎ নষ্ট করার পায়তারা করছিলে। তারিন চমকে উঠে আশেপাশে তাকালো না, কেউ নেই। রায়ান আগের জায়গায় বসে আছে, ওদের থেকে এক হাত দূরে। আর দেখতেই মনে হচ্ছে ছেলেটা হাবাগোবা। এই ছেলের পক্ষে এই কথা বলা সম্ভব বলে মনে হচ্ছে না তারিনের। বিকালে হাসাহাসি করতে করতে ছাদে উঠছিল তারিন আর রাইমা। আগে থেকেই ছাদে ছিল রায়ান। নিচে সবার এত হাসি ঠাট্টা মানুষজন ওর ঠিক ভালো লাগছিল না, তাই চুপি চুপি ছাদে উঠে এসেছিল। হঠাৎ আরও কারো ছাদে আসার শব্দ পেয়ে তড়িঘড়ি করে নেমে যেতেই তারিনের সাথে ধাক্কা খেল। ধাক্কা লাগার পর তারিন ঠিকই দাঁড়িয়ে আছে, কিন্তু রায়ান ঠাস করে মাটিতে পড়ে গেছে। তারিন হাঁ করে রায়ানের দিকে তাকিয়ে আছে। এতদিন শুনেছে ছেলে আর মেয়ে ধাক্কা খেলে বেশিরভাগই মেয়েরা পড়ে যায়। এখানে একটা ছেলে পড়ে গেছে, শুধু পড়ে গিয়েই ক্ষান্ত হয়নি। রায়ান রীতিমতো তারিনকে সরি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে। তারিন এতবার বলছে ঠিক আছে, তাও রায়ান সরি বলেই যাচ্ছে। পৌষের রাত। রাতের খাবারে পাট চুকিয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে তারিন নিজের রুমে যাচ্ছে। উদ্দেশ্য রুমে গিয়ে কম্বল মুড়ি দিয়ে একটা শান্তির ঘুম দিবে, কিন্তু রুমে ঢুকেই তারিনের চোখ কপালে। তারিন গোল গোল চোখ করে বিছানার দিকে তাকিয়ে আছে। বিছানায় আয়েশি ভঙ্গিতে বসে আছে রায়ান। এই হাবা ছেলে এখানে কি করছে? তারিন চোখ দুটো ডোলে আবার তাকালো, না কেউ নেই। বিছানায় তো দূরের কথা, পুরো রুমেও কেউ নেই। তাহলে কি তারিন ভুল দেখলো? হয়তো ভুলই দেখেছে। অতিরিক্ত শীতে তারিন হয়তো ভুলভাল দেখছে। না হয় ওই হাবা ছেলে ওর রুমে, তাও এমন আয়েশি ভঙ্গিতে কি করবে? সব চিন্তা ভাবনা বাদ দিয়ে তারিন বিছানায় ঝাঁপিয়ে পড়ল। শীতের দিনে সব থেকে কষ্টের কাজ হলো সকালে ঘুম থেকে ওঠা। সকাল 9টা বেজে গেছে। 10টায় তারিনের ক্লাস, কিন্তু তারিন এখনো পুরোপুরি ঘুমোচ্ছে। হাফসা এসে নিচে বসে আছে তারিনের অপেক্ষায়। হাফসা তারিনের জানের জান বান্ধবী, আবার একই রেনু বেগম, তারিনের মা। খুন্তি নিয়ে তারিনের রুমে গিয়ে, তোকে হাফসার পা ধোয়া পানি খাওয়াতে হবে, না হয় তুই ঠিক হবি না। মেয়েটা সেই কোন সকালে উঠেছে আর এই দামড়ি মেয়ে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তারিন কানে হাত দিয়ে, উফ মা, সকাল সকাল এভাবে চিল্লাচিল্লি করছো কেন? এখন কি শান্তিতে একটু ঘুমাতেও দিবে না? এ বাড়িতে কোনো শান্তি নেই। 9টা 15 বেজেছে, 10টায় কলেজ। হাফসা সেই কখন এসে বসে আছে আর তুই এখনো ঘুমাচ্ছিস? তারিন লাফ দিয়ে বিছানা থেকে উঠে, কি 9টা 15 বেজে গেছে? কখন, কিভাবে? এতক্ষণ ওঠাওনি কেন? বলে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে দৌড়ে খাবার রুমের দিকে যেতেই কিছু একটার সাথে মাথায় বাড়ি খেয়ে ছিটকে পড়ল। এই মাঝপথে খাম্বাটা এলো কোথা থেকে? বলে মাথায় হাত ঘষতে ঘষতে তাকাতেই দেখে ওর সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে রায়ান। রায়ানকে দেখে মনে হচ্ছে সে বড় কোনো অপরাধ করে ফেলেছে। মুখভঙ্গি দেখে মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। সরি, আমি আসলে দেখতে পাইনি। রায়ানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তারিনের কাছে রায়ানের কপালের বিন্দু বিন্দু ঘাম যেন শিশির বিন্দুর মতো লাগছে। ইচ্ছে করছে ছুঁয়ে দিতে। এ কেমন ইচ্ছে? না না, এসব ভয়ঙ্কর ইচ্ছে থেকে নিজেকে দূরে রাখতে হবে। মুহূর্তেই নিজেকে সংযত করে নিল তারিন। একে তো এমন ভয়ঙ্কর ইচ্ছে তারিন কখনোই পোষণ করতে ইচ্ছুক নয়, তাও আবার এমন একটা হাবা গোবা ছেলেকে নিয়ে। রায়ান মাথা নিচু করে, দেখুন, সরি, সত্যি আমি দেখিনি। আপনি তাড়াহুড়ো করে আসছিলেন। রায়ানের কথার মাঝখানেই তারিন ভ্রুকুচকে রায়ানের দিকে তাকায়। রায়ান একটা মেখে হাসি দিয়ে, আমি আপনাকে দোষ দিচ্ছি না, আপনি তাড়াহুড়ো করে আসতেই পারেন। আমারই দেখে চলা উচিত ছিল, দোষ আমারই। তারিন রায়ানের কথাগুলো শুনে মাথা ভর্তি বিরক্তি নিয়ে চলে গেল। এমনও কোনো ছেলে হয়? এই ছেলেকে হাবা বললেও ভুল হবে। এই ছেলে তো বিশ্ব বোকা, হাদারাম, ভিতর ডিম। একে নিয়ে কিনা একটু আগে আবার তারিনের মনের মধ্যে অদ্ভুত চিন্তা ভাবনা আসছিল। কি ভয়ঙ্কর ব্যাপার! কলেজ থেকে ফিরেই ফ্রেশ হয়ে খেতে বসেছে তারিন। খাবার খাচ্ছে আর টিভি দেখছে। হঠাৎ করেই তারিনের পাশে এসে কেউ একজন ধপাস করে বসে পড়ল। কে এলো আর কে গেল ওইদিকে তারিনের কোনো খেয়ালই নেই। সে এখন টিভি দেখতে মগ্ন। তারিন টিভি দেখছে আর টিভির দিকে তাকিয়ে হা করে ভাতের লোকমাগুলো মুখে পড়ছে। শেষ লোকমা দেওয়ার সময় হঠাৎ তারিন অনুভব করলো ওর হাত কেউ টেনে নিয়ে ভাতের লোকমাটা তার মুখে পুরে নিয়েছে। আকস্মিক ঘটনায় তারিন চমকে উঠে হাতের দিকে তাকালো।
হাতে ভাতের লোকমাটা নেই। ভাতের লোকমাটা কে নিয়েছে উৎসুক নজরে পাশ ফিরতেই আরেক দফা চমকে উঠল তারিন, কারণ ওর পাশে কেউ নেই। তাহলে ভাতের লোকমাটা কে নিল? একটু দূরে রান্নাঘর থেকে পানির আওয়াজ শুনে ছুটে গেল তারিন। নিশ্চয়ই ওখানে ওর ভাতের লোকমা চোর রয়েছে। সেখানে গিয়ে আরেক অবাকের জায়গায় দ্বিধায় পড়ে গেল বেশি। রান্নাঘরে পানি খাচ্ছে রায়ান। এই ছেলে যা হাদারাম, সেইভাবে ভূতের মতো তারিনের হাত টেনে ভাতের লোকমা নেওয়ার সাহস করবে না। এই ছেলে আর এমন কাণ্ড কল্পনাও করা বৃথা। তাহলে ওটা কে ছিল? তারিনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রায়ান কিছু কি বলবেন? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এই, আপনার বয়স কত? রায়ান অবাক হয়ে। কেন বলুন তো? তারিন কপট রাগ দেখিয়ে। আপনাকে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন। মাত্র 24 বছর বয়স। আমার বয়স এখনো 18 হয়নি, আর আপনি বারবার আমাকে আপনি করে কেন বলছেন? আপনি আপনি করে কি বোঝাতে চান? আপনি কচি খোকা আর আমি বুড়ি? এ মা, কি বলছেন? ছি ছি, তা বোঝাবো কেন? তাহলে আপনি আপনি করছেন কেন? হয় তুমি বলুন, না হয় তুই বলে প্লেটটা রেখে হাতটা ধুয়ে গটগট করে চলে গেল। আর রায়ান হ্যাবলার মতো তারিনের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আজিজুল শেখদারের এখন শুয়ে বসেই কাটে সারাদিন। হাঁটাচলা তেমন করতে পারে না, শুধু মুখটাই একটু ভালোভাবে চলে। এক সময় এলাকার বেশ দাপুটে শক্তিশালী লোক হলেও বয়সের ভারে এখন নুয়ে পড়েছে। শক্তি কারোরই সারা জীবন থাকে না। রায়ান বেশিরভাগ সময়ে তার নানু ভাইয়ের রুমে থাকে, কারণ বাড়ির অন্যান্য রুমের থেকে এই রুমটা নীরব। সবসময় মানুষের ঘনঘটা নেই। কি গো বুড়ো, তোমার এই বউটাকে ভুলে গেলে নাকি? কিভাবে ভুলি আমার এত সুন্দর বউটাকে? হয়েছে হয়েছে, বুঝেছি। তাই তো সারাদিনে আমার একটুও খোঁজ করনি। খোঁজ করলেও তো খুঁজতে পারবো না, বয়সের ভারে পা দুটো যে অবাস হয়ে আছে। আজিজুল শিকদার আর তারিন দুজনে মিলে গল্প জুড়ে দিয়েছে। পাশেই বই পড়ছিল রায়ান, কিন্তু এদের কথার জ্বালায় বই পড়ায় আর মনোযোগী হতে পারছে না রায়ান। নানা ভাই, তোমার শরীরের এই অবস্থায় এত কথা বললে আরও অসুস্থ হয়ে পড়বে। রায়ানের কথা শুনে তারিন ভ্রুকুচকে রায়ানের দিকে তাকালো। তারিনকে এভাবে তাকাতে দেখে রায়ান কাচুমাচু করতে শুরু করেছে। রায়ান আমতা আমতা করে। না, আসলে নানা ভাই শরীর তো ভালো না, তাই আর কি। তারিন রায়ানের দিক থেকে চোখ ফিরিয়ে আজিজুল শিকদারের দিকে তাকিয়ে, বুড়ো জানো, আজকে না একটা ছেলে আমার হাত ধরেছেন বলেই থেমে গেল। পাশে তাকিয়ে দেখে রায়ান কেমন ভাবে যেন ওর দিকে তাকিয়ে আছে। আর একটু হলেই এই ছেলের সামনে সবটা উগলে দিচ্ছিল। এই ছেলে যা হাবাগোবা, সবাইকে না আবার সবকিছু বলে দেয়। আর তারিনের সাথে আজিজুল সাহেবের বেশ ভাব। প্রতিদিন কলেজে কি হয় না হয় আজিজুল সাহেবের সামনে এসে উগলে দিতে না পারলে তারিনের পেটের ভাত হজম হয় না। তারিন মুখটা আজিজুল সাহেবের কানের কাছে নিয়ে, আজ না রাতে স্বপ্ন দেখছি একটা ছেলে আমার হাত ধরেছেন। সে হাত ধরে কি টানাটানি আমাকে নাকি সে বিয়ে করবে, কিন্তু আমি তো তাকে বিয়ে করব না। তাহলে বিষয়টা তো বেশ চিন্তা, কিন্তু ছেলেটা কে? তারিন মুখটা গোমরা করে। এটাই তো সমস্যা, মুখটা দেখতে পারেনি। কার এত বড় সাহস আমার বইয়ের দিকে নজর দেয়? আমিও দেখে নেব। আজিজুল শিকদারের কথা শুনে তারিন খিলখিল করে হেসে উঠল। রায়ানের কি হলো, সে হঠাৎ রুম থেকে বেরিয়ে গেল। রায়ান সবটা শুনতে না পেলেও এটুকু শুনেছে কোনো ছেলে আজ তারিনের হাত ধরেছে। কিন্তু তারিনের মুখ দেখে মনে হচ্ছে না সে রেগে আছে বা কোনো ছেলের হাত ধরার কারণে সে আপসেট। উল্টো সে তো ভীষণ খুশি। না হয় ওভাবে খিলখিল করে হাসতে পারত। তবে কে ওই ছেলেটা? তাহলে কি তারিনের পছন্দের কেউ? মাঝরাত, পুরো বাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন। তারিনও গভীর ঘুমে মগ্ন, কম্বলের মধ্যে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। হঠাৎ তারিন ঘুমের মধ্যে অনুভব করছে ওকে কেউ খুব কাছ থেকে দেখছে। তার গরম নিঃশ্বাস তারিনের চোখে মুখে আছড়ে পড়ছে। তারিনের চোখ খুলে দেখতে ইচ্ছে করছে ওর কাছে থাকা মানুষটা দেখতে, কিন্তু এই মাঝরাতে ওর চোখ দুটো খুলতে নারাজ, কিছুতেই খুলতে চাইছে না। তারিন একটু নড়ে চড়ে উঠে আবার ঘুমিয়ে পড়ল। হঠাৎ তারিনের কাছে থাকা ব্যক্তি তারিনের হাতের পিঠে সজোরে একটা কামড় বসিয়ে দিল। ব্যথায় তারিনের চোখ থেকে ঘুম ছুটে গেল। লাফ দিয়ে উঠে বসলো। হঠাৎ এমন ঘটনায় তারিন ভয় পেয়ে গেছে খুব। বুকের মধ্যে ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে, কিন্তু রুমে তো কেউ নেই। তারিন রুমের আশেপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। না, কোথাও কেউ নেই। তাহলে এমন হওয়াটার মানে কি? ও কি তাহলে স্বপ্ন দেখছে? হাতে চিনচিন ব্যথা অনুভব করতেই
হাতের দিকে চোখ পড়ল তারিনের। হাতের দিকে চোখ পড়তেই আটকে উঠল তারিন। হাতে স্পষ্ট জলজল করছে কামড়ের দাগ। বেশ জোরে ওর হাতে কেউ কামড় দিয়েছে, মনে হচ্ছে একটু টোকা দিলেই রক্ত বেরিয়ে আসবে। তারিন চোখ বড় বড় করে হাতের দিকে তাকালো। এটাও ভালোভাবেই বুঝতে পারছে এটা কোনো স্বপ্ন নয়, সত্যিই ওর হাতে কেউ কামড় দিয়েছে। কিন্তু রুমে তো কেউ নেই, তাহলে কে কামড় দিল? ভূতে না তো আবার? তারিন চোখ বড় বড় করে হাতের দিকে তাকালো। এটাও ভালোভাবেই বুঝতে পারছে এটা কোনো স্বপ্ন নয়, সত্যি ওর হাতে কেউ কামড়ে দিয়েছে। কিন্তু রুমে তো কেউ নেই, তাহলে কে কামড় দিল? ভূত না তো আবার? ভূতের কথা মনে পড়তেই ভয়ে চিৎকার করে উঠল তারিন। ওর চিৎকার শুনে বাড়ির সবাই ওর রুমে এসে জড়ো হয়েছে। তারিন নিজের হাত দেখিয়ে, এই দেখো, ভূত আমাকে কামড়ে দিয়েছে। সবাই তারিনের হাতের দিকে তাকিয়ে দেখে সত্যিই কামড়ের দাগ, কিন্তু ভিতর থেকে দরজা জানালা সব বন্ধ। তায়েব রুমের কোনা কোনা খুঁজেও কাউকে পেলেন না। ঘুমের মধ্যে নিজের নিজের হাত কামড়ে দিয়ে লাফ দিয়ে উঠেছে নিশ্চয়ই। এমনি এমনি ঘুমালে এর কোনো তাল ঠিক থাকে না। মায়ের যুক্তি শুনে তারিন হাঁ হয়ে গেল। ও কেন নিজের হাত নিজে কামড়াতে যাবে? আমি নিজের হাত নিজে কামড়াতে যাব কেন? আশ্চর্য। তুই চুপ থাক। আমি তোর পেটে হয়েছি নাকি তুই আমার পেটে? তোকে আমি হাড়ে হাড়ে চিনি। এই এক কথা, কিছু হলেই এই মহান বাক্য বলে রেনু বেগম তারিনকে চুপ করিয়ে দেয়। তারিনের পেটে ওর মা হবে কেন? তারিনের পেটে ওর মা হলে তো ও ওর মায়ের মা হয়ে যেত। অবশ্যই ও ওর মায়ের পেটে হয়েছে। বারবার এই কথা বলার মানে কি? তারিন চোখ ছোট ছোট করে ওর মায়ের দিকে তাকিয়ে আছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, বাড়ির সবাইও রেনু বেগমের কথাই মেনে নিয়েছে। রাইমাকে তারিনের কাছে রেখে সবাই চলে গেল। তোর চিৎকার শুনে সবাইকে তোর রুমে আসতে দেখলাম, কিন্তু ভাইয়াকে দেখলাম না যে। আমি কিভাবে জানবো? তোর ভাই তুই জানবি। আরে আমিও তো জানি না। দেখ, তোর হাদারাম ভাই নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমাচ্ছে। সর, আমাকেও ঘুমাতে দে, ঘুমাবো বলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। ইদানিং তারিন সবসময় অনুভব করে কেউ ওকে ফলো করছে। ও ঘুমালে কেউ ওর দিকে গভীরভাবে তাকিয়ে আছে। সবসময় মনে করে কেউ ওকে দেখছে, কিন্তু হাজার খুঁজেও কাউকেই খুঁজে পায় না তারিন। তাহলে এটা কি নিছকই ওর মনের ভুল নাকি সত্যি? নানা ধরনের চিন্তা করতে করতে ছাদে চলে এসেছে তারিন। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল রায়ান। রায়ানকে এভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে তারিন রায়ানের দিকে এগিয়ে গেল। রায়ানের দৃষ্টি অনুসরণ করে তারিনও আকাশের দিকে তাকালো। কিন্তু আকাশে তো দেখার মতো এমন কিছু নেই যার দিকে এত মনোযোগ সহকারে দেখছে রায়ান। আকাশের দিকে ওভাবে তাকিয়ে কি দেখছেন ভাইয়া? রায়ান আনমনেই জবাব দিল, প্রিয় তোমাকে। আনমনে কথাটা বলেই রায়ানের হুঁশ ফিরে এলো। সে বেশ ভালোই বুঝতে পারছে সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। তারিন চোখ বড় বড় করে রায়ানের দিকে তাকিয়ে আছে। কি বলল? প্রিয়তমা? তবে কি এই ছেলে প্রেম করছে? এমন হাদারাম ছেলের সাথে আবার কে প্রেম করছে? কোন মেয়ের এমন মাথা খারাপ হয়েছে? কিন্তু রায়ানের মুখে তার প্রিয়তমার কথা শুনে তারিনের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল কেন? মাত্র তো কয়দিন আগেই ওদের দেখা। তার উপর বোকা ভীতু হাবা একটা ছেলের জন্য ওর এমন কেন লাগছে? রায়ান কাচুমাচু করে তারিনকে কিছু বলতে যাবে, তার আগেই তারিন দ্রুত পা ফেলে নিচে নেমে এলো। ওর এমন কেন লাগছে? খারাপ লাগছে? তাও ওই হাদারামটার জন্য? তারিন সারাটা সময় রুমের মধ্যেই ছিল, আজ আর রুম থেকে বের হয়নি। সারাদিন রায়ানকে নিয়ে আকাশ পাতাল চিন্তা করছে রুমে বসে। নিজের মনের মধ্যে রায়ানের জন্য জন্মানো সুপ্ত অনুভূতিগুলো দমন করার ব্যর্থ চেষ্টা করেছে। বাড়িতে বিয়ের ধুম পড়েছে। তায়েব শিকদারের বিয়ে। আজিজুল শিকদারের ইচ্ছে মৃত্যুর আগে ঘরের ছোট ছেলের বিয়েটা দিয়ে যেতে চান। বিয়ে আগে থেকেই ঠিক করা। এখন বাড়ির মেয়ে তাহমিনা ফিরে যাওয়ার আগেই আজিজুল শিকদার তায়েবের বিয়েটা দিয়ে দিতে চান। বাড়ি ভর্তি মানুষ, বিয়ে বাড়ি বলে কথা। আত্মীয় স্বজন সকলেই আসতে শুরু করেছে। তারিন তো মহা খুশি। তার খুশি আর দেখে কে? বাড়িতে বিয়ে লেগেছে, কত মানুষ। তারিনের বয়সে অনেক কাজিনরাই এসেছে। সবাই হই হুল্লোড় হাসি মজাই কেটে যাচ্ছে দিন। কিন্তু এই হই হুল্লোড় হাসি মজার মধ্যে শুধু একজন মানুষের দেখা নেই, সে হলো রায়ান মির্জা। এ বাড়িতে যে বিয়ে লেগেছে সে ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। যেদিন থেকে এ বাড়িতে মানুষজনের আনাগোনা বেড়েছে সেদিন থেকে রায়ান যেন ঘরে দৌড় দিয়েছে। সারাদিন এই রুমের মধ্যে বসে বসে যে কি করে কে জানে।
শুধুমাত্র খাওয়া ছাড়া তার মুখ আর কেউ দেখতে পায় না। রাতের ছাদে সব কাজিনদের আড্ডার আসর বসেছে। কাল তায়েবের গায়ে হলুদ। তাহমিনা এক প্রকার ঠেলে ঠুলে রায়ানকে ছাদে পাঠিয়েছে। ছাদে এসেছে বলে যে সেও এসে সকলের সাথে আড্ডায় বসেছে তেমন কিন্তু নয়। সে ছাদের এক কোণে বসে কোনো বিশেষ একজন মানুষের উপর নজরদারি করছে। যদিও ছাদের কারোরই রায়ানের উপর নজর নেই। সবাই তাকে বোকা, ভীত, হাদারাম মনে করে। সবার হাসির খোরাক সে, যদিও তার এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার মতো বেশ আছে। সে ছোট বাচ্চা নয় যে কেউ তাকে খেলতে নিবে না বলে সে কেঁদে কেটে ভাসিয়ে ফেলবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মিরাজ তারিনের পাশে বসেছে। তারিন আবার হাসতে হাসতে মিরাজের গায়ের উপর গড়িয়ে পড়ছে। এদিকে রায়ানের শরীরের মধ্যে যে লাভা ফুটছে, চোখের মধ্যে থেকে অগ্নিশিখা বের হচ্ছে। আড্ডায় সবাই ঠিক করেছে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে। ভাইয়া ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তুইও আয়, খেলবি। তারিন একগাল হেসে, তুই মানুষ আর পেলি না, রায়ান ভাইয়াকে বলছিস আমাদের সাথে খেলবে? মাথায় কি গেছে তোর? ওর মাথায় তো আগে থেকেই গোবর, জানিস না? একদম আমাকে অপমান করবি না, সাবধান। এরই মধ্যে সবাইকে অবাক করে দিয়ে রায়ান তারিন আর মিরাজের মাঝখানে এসে বসে পড়ল। খেলা শুরু করো। সবাই যেন ভূত দেখার মতো চমকে উঠে রায়ানের দিকে তাকালো। কেউ ভাবতেই পারেনি রায়ান এখানে আসবে, তাও খেলতে। সবাই যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যজনক জিনিস আজকে দেখছে। রায়ান একটু কাছুমাচু হয়ে ওর দিকে তাকাচ্ছে, যদিও এর মধ্যে এতক্ষণ এই কাছুমাচু ভাবটা ছিল না। রায়ান আমতামতা করে, সবাই এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? খেলা শুরু করবে না? সবাই যেন নিজেদের হুঁশে ফিরল, নিজেদের স্বাভাবিক করে খেলায় মনোযোগ দিল। তারিন রায়ানের কানে ফিসফিস করে, আপনি আমার আর মিরাজ ভাইয়ার মাঝখানে বসেছেন কেন? আমার মিরাজ ভাইয়ের সাথে কথা আছে। রায়ান যেন তারিনের কথা শোনেইনি। সে সামনের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে খেলছে। তারিন বিরক্তি নিয়ে ভ্রুকুচকে রায়ানের দিকে তাকিয়ে আছে। তবে কি রায়ান শুনতে পায়নি? তারিন আঙ্গুল দিয়ে রায়ানের পেটে গুঁতো মারতে শুরু করেছে। আপনি উঠে আমার এই পাশে আসুন না। রায়ান হঠাৎ সামনের দিকে তাকিয়ে তারিনের হাতটা চেপে ধরল। তারিন যেন কেঁপে উঠল। তারিন চোখ বড় বড় করে কতক্ষণ হাতের দিকে তাকাচ্ছে, কতক্ষণ রায়ানের মুখের দিকে। রায়ান ওর হাত ধরেছে। যে ছেলে কারোর সাথে কথা বলতে গেলেই কাচুমাচু করে, সেই ছেলে এত সাবলীলভাবে তারিনের হাত চেপে ধরেছে, অবিশ্বাস্য। এর মধ্যে হঠাৎ ট্রুথ অ্যান্ড ডেয়ারের বোতলটা এসে তারিনের দিকে মুখ করে থেমে গেল। সবাই চেঁচিয়ে উঠল। সবাই চেঁচানোর শব্দে চমকে উঠল তারিন। এতক্ষণ তার খেলার দিকে কোনো মনোযোগী ছিল না। সে তো এতক্ষণ রায়ানের কর্মকাণ্ড দেখতে আর বুঝতে ব্যস্ত ছিল। সবাই গোল মিটিংয়ে বসেছে তারিনকে কি ডেয়ার দেওয়া যায়। তারিন একটু আগেই ডেয়ার নিয়েছে। তোকে এখনই সবার সামনে রায়হান ভাইকে প্রপোজ করতে হবে। তারিন আর রায়ান চমকে উঠে চোখ বড় বড় করে সবার দিকে তাকালো। সব কাজিনরা তারিনের অবস্থা দেখে হেসে কুটি কুটি হাসছে। তারিন সবসময় ওদের সবার বয়ফ্রেন্ডদের নিয়ে হাসাহাসি করে। নিজে তো প্রেম করে না, আর অন্যদের বয়ফ্রেন্ডদের মধ্যে থেকে খুঁজে খুঁজে একটা না একটা খুঁত বের করবেই। তারপর সেটা নিয়ে ওদের অপমান করবে। আজ সেই তারিন সবার সামনে একটা হাদারাম ছেলেকে প্রপোজ করবে। একদম ঠিক হবে। সব কাজিনরা মোবাইলের ক্যামেরা অন করে রেখেছে। পরবর্তীতে যখনই ওদের বয়ফ্রেন্ডকে নিয়ে কিছু বলবে তখনই এই ভিডিও দেখিয়ে দিবে। সবাই যেন তারিনকে এমন একটা ডেয়ার দিতে পেরে বিশ্ব জয় করে ফেলেছে। এদিকে তারিনের মুখটা দেখার মতো হয়েছে। সে মেয়ে হয়ে একটা ছেলেকে প্রপোজ করবে, তাও নাকি এই হাদারামটাকে। মেয়ে হয়ে একটা ছেলেকে প্রপোজ করার আগে থেকেই ঘোর বিরোধী ছিল তারিন। যে মেয়েরা এমন কাজ করে তাদেরকেও আত্মসম্মানহীন মনে করে তারিন। আর আজ কিনা সেই কাজটাই ওকে করতে হবে। তাছাড়া ও আগে কখনো কাউকে প্রপোজ করেছে নাকি কিভাবে প্রপোজ করতে হয় তাও জানে না। তারিন উসখুস করতে শুরু করেছে। আর রায়ান সবার মধ্যে কাঁচামাচু হয়ে বসে আছে। বেচারা সবার মধ্যে ভালোই ফেসে গেছে। এখন এখান থেকে উঠেও যেতে পারছে না। কি হলো, প্রপোজটা করছিস না কেন তারিন? নাকি ভয় পাচ্ছিস? তারিন আবার ভয়ও পায় নাকি বাবা? আরে ছেড়ে দে না, তারিনের দ্বারা এসব সম্ভব না। তারিন সব পারলো, এসবে একদম কাঁচা। সবার কথা শুনে তারিন ভ্রুকুচকে ওদের দিকে তাকালো। সবাই যেন খুঁচিয়ে খুঁচিয়ে ওকে অপমান করছে। তারিন সব পারে, তারিনের দ্বারা সব সম্ভব। একটা প্রপোজই তো, এ আর এমন কি ব্যাপার, এখনই করছি। মিরাজ কোথা থেকে একটা গোলাপ ফুল এনে তারিনের হাতে ধরিয়ে দিল। প্রপোজ বিষয়টা ফুল ছাড়া জমে না,
এই মুহূর্তে তারিনের একটা ফুল ভীষণ প্রয়োজন ছিল। আমি আগেই বুঝতে পেরেছিলাম, তাই নিয়ে এসেছি। তারিন রাগে কটমট করে মিরাজের দিকে তাকালো। মিরাজ তারিনের দৃষ্টিকে পাত্তা না দিয়ে নিজের জায়গায় বসে পড়ল। কি হলো তারিন, প্রপোজটা কর। তারিন অন্যদিকে তাকিয়ে রায়ানের দিকে গোলাপটা এগিয়ে দিয়ে আই লাভ ইউ। রায়ান হাঁ করে তারিনের দিকে তাকিয়ে আছে। গোলাপটাও ধরছে না, কেমন উসখুস করছে। রায়ানকে গোলাপটা না নিতে দেখে তারিন রায়ানের দিকে ভ্রুকুচকে তাকালো। একরাশ বিরক্তি নিয়ে বলল, আল্লাহর ওয়াস্তে গোলাপটা নিয়ে আমাকে উদ্ধার করুন। এটা কোনো প্রপোজ হলো? এমন প্রপোজ আমি বাপের জন্ম দেখিনি। তোর এই হাদারাম ভাইকে যে আমি প্রপোজ করেছি, এই তোদের চাঁদ কপাল। না না, এভাবে প্রপোজ করলে হবে না। রোমান্টিকভাবে হাঁটু গুড়িয়ে বসে হাতে গোলাপ নিয়ে রোমান্টিকভাবে প্রপোজ করতে হবে। ডেয়ার দেওয়ার সময় তো এত কিছু বলিসনি। প্রপোজ করতে বলেছিস, প্রপোজ করেছি, আবার কি? সবাই বেশ ভালোভাবেই বুঝতে পারছে তারিনের সাথে কথাই কেউ পারবে না। ওদেরই ভুল। ডিয়ারটা দেওয়ার সময়ই শর্ত জুড়ে দেওয়া উচিত ছিল। সকালে তারিনের ঘুম ভাঙতে ভাঙতে বেলা 11টা বেজে গেছে। কাল রাতে সকলে আড্ডা দিতে দিতে রাত 1টা বেজে গিয়েছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হতেই দেখে সবাই উঠোনে। আজ তায়েবের গায়ে হলুদ, তাই উঠোনে স্টেজ সাজানো হচ্ছে। ডেকোরেশনের লোকজন স্টেজ সাজাচ্ছে, আর হাফসা, কৃতি, রাইমা এক কোণে 3টি চেয়ারে বসে গোল মিটিং করছে। আজ সন্ধ্যায় কে কিভাবে সাজবে। সবাই মিলে ঠিক করলো ওরা শাড়ি পরবে। পিছন থেকে তারিন চিল্লিয়ে, আমি শাড়ি পরবো না। তারিনের চিৎকার শুনে ওরা তিনজনই একবার তারিনের দিকে তাকিয়ে তারিনের কথায় কোনো পাত্তা না দিয়ে আবার নিজেদের আলোচনায় মনোযোগ দিল। তারিন ধপধপ করে পা ফেলে একটা চেয়ার টেনে ওদের পাশে বসে পড়ল। কি বললাম শুনিসনি? আমি শাড়ি পরবো না। আমরা শাড়ি পরবো, তোকেও শাড়ি পরতে হবে। শাড়ি না পরলে আমাদের কাছে আসবি না। আমি শাড়ি সামলাতে পারি না। আমরা কখন বললাম আমরা শাড়ি সামলাতে পারি? আমরাও শাড়ি সামলাতে পারি না, তবুও পরবো। তাইয়ের কাকার বিয়ে বলে কথা, আর তার বিয়ে তো একবারই হবে, বারবার না। তুই আমাদের সাথে শাড়ি পরছিস, ব্যাস, এটাই শেষ কথা। সবার কথা শুনে তারিন মুখ ফুলিয়ে বসে আছে। সন্ধ্যায় পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন রঙের লাইটিং আর ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়ি। বাড়ির সাথে সাথে বাড়ির মানুষগুলোও খুব সুন্দর করে সেজে উঠেছে। ছেলেরা পরেছে টিয়া রঙের পাঞ্জাবি, আর মেয়েরা টিয়া আর হলুদের কম্বিনেশনে শাড়ি পরেছে। তারিনকে কৃতি, হাফসা আর রাইমা জোর করে তারিনকে সাজিয়ে দিয়েছে। তারিন মুখ ফুলিয়ে বসে আছে। তার এত ভারী সাজ ভালো লাগে না। সে সবসময় হালকা সাজই পছন্দ করে। তারিনের এই মুহূর্তে নিজেকে আটা ময়দার গোডাউন মনে হচ্ছে। তারিন এমনিতে শ্যামবর্ণের, কিন্তু মুখের আদলটা যেন সৃষ্টিকর্তা অসংখ্য মায়া দিয়ে বানিয়েছে। দূর থেকে একজোড়া মুগ্ধ নয়ন তারিনের দিকে তাকিয়ে আছে। হলুদের এই অনুষ্ঠানে এত মানুষ, তবুও তারিনের চোখ দুটো শুধু একজনকেই খুঁজে যাচ্ছে। সে মন থেকে খুঁজতে চাচ্ছে না, কিন্তু তবুও বেহায়া চোখ দুটো একজনকে খুঁজেই যাচ্ছে। একটু দূরেই এক কোণে চোখ মুখ কুচকে দাঁড়িয়ে আছে রায়ান। দেখেই মনে হচ্ছে এখানে সে বিরক্ত হচ্ছে। অনুষ্ঠানে সব ছেলেরাই পাঞ্জাবি পরেছে, রায়ানও আজ পাঞ্জাবি পরেছে। এমন নয় যে এই অনুষ্ঠানে সব থেকে সুদর্শন রায়ানকে লাগছে, তবুও তারিনের চোখ কেন যেন রায়ানেই আটকে গেছে। বেহায়া চোখ জোড়া শুধু রায়ানের দিকেই যাচ্ছে। তারিন এক কোণে দাঁড়িয়ে আর চোখে রায়ানের দিকে তাকাচ্ছে। হঠাৎ কোথা থেকে দূরে এসে মিরাজ 2 হাত ভর্তি হলুদ তারিনের 2 গালে মেখে দিল। তারিন চমকে উঠে তাকিয়ে নিজেও 2 হাত ভর্তি হলুদ নিয়ে মিরাজের পিছু পিছু ছিপল। অনুষ্ঠানের মাঝখানেই তারিন উঠে রুমে এলো। ওর 2 গাল ভর্তি হলুদ। কেমন অস্বস্তি লাগছে, তাই রুমে গিয়েছে ফ্রেশ হতে। বাড়ির সব মানুষ অনুষ্ঠানে থাকায় বাড়ির ভেতরটা প্রায় ফাঁকাই, কেউ নেই। তারিন গুনগুন করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল। গালের হলুদ উঠিয়ে রুমের বাইরে এসে চক্ষু চড়ক গাছ। ওর বিছানায় বসে আছে রায়ান। ভুল দেখছে না তো? আগেও তেমন হয়েছে, হয়তো ভুলই দেখেছে। তারিন চোখ দুটো একবার বন্ধ করে আবার খুলল। না, রায়ান এখনও ওর বিছানায় বসে আছে। তার মানে ও ভুল দেখছে না, রায়ান সত্যি ওর সামনে। আপনি এখানে কিছু বলবেন ভাইয়া? রায়ান বিছানা থেকে উঠে চোখের মোটা ফ্রেমের চশমাটা পকেটে রেখে এক হাত দিয়ে চুলগুলো পিছনে ঠেলতে ঠেলতে তারিনের সামনে এসে দাঁড়ালো। তারিন হতবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে আছে। আজ রায়ানকে কেমন যেন অন্যরকম লাগছে। আজ ওকে একদম হাদারাম রায়ান লাগছে না। রায়ান হঠাৎ হাত দিয়ে তারিনের গাল দুটো চেপে ধরল। তোমার সাথে আর লুকোচুরি খেলা
ভালো লাগছে না। সমস্যা কি তোমার? আমাকে না জ্বালিয়ে শান্তি হচ্ছে না তোমার? তানিন চোখ বড় বড় করে রায়ানের দিকে তাকিয়ে আছে, হতবাক হয়ে রায়ানকে দেখছে। এ কোন রায়ান? আগের রায়ানের থেকে সম্পূর্ণ আলাদা। এ তো সেই হাদারাম ভীতু বোকার রায়ান না, সম্পূর্ণ বিপরীত। রায়ানকে নতুন রূপে দেখে তারিনের গলা যেন আটকে গেছে। এত বড় সাহস! ওই ছেলেটা কি যেন নাম, মিরাজ তোমাকে স্পর্শ করেছে? তারিনের ডান গালটা একটু চেপে ধরে। কোথায় ছুঁয়েছে? এখানে? এখানে ছুঁয়েছে তাই না? বলেই তারিনের গালে একটা কামড় বসিয়ে দিল। তারিন ব্যথায় আহ করে উঠল, চোখের কোণে পানি চলে এসেছে। এবার আর তারিন সহ্য করতে পারছে না। এর মানে সেদিন রাতে এই বজ্জাত লোকই ওর হাতে কামড়ে দিয়েছিল। এতদিন এই লোককেও ভেবেছে হাদারাম, এখন দেখছি এ তো আস্ত শয়তান, মিচকে শয়তান। ওপরে ওপরে এক আর ভিতরে আরেক। তারিন রায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রায়ান তারিনের ধাক্কায় 2 পা সরে দাঁড়ালো। সমস্যা কি আপনার? আপনি তো আস্ত একটা শয়তান লোক। শয়তান বললেও ভুল হবে। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। সবার সামনে থাকেন হাদারাম হয়ে, আর ভেতরে ভেতরে আস্ত শয়তান। রায়ান তারিনের কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নিয়ে হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে সাইড করতে করতে, এই তো একদম ঠিক বুঝেছ তুমি। তোমার আমার সম্পর্ক জানা দরকার ছিল। নিজের প্রিয়তমার থেকে লুকোচুরি আর ভালো লাগছিল না। তারিন অবাক হয়ে, প্রিয়তমা? রায়ান তারিনের গালের কামড়ের জায়গাটায় হাত বুলিয়ে। ইস, আমার দাঁতের দাগগুলো তোমার সুন্দর গালে লেগে গেল। এখন এই দাগগুলো কিভাবে তুলবে? সবাই কি বলবে? কে কামড়ে দিল তোমাকে? রায়ানের কথা শুনে তারিনের কলিজা শুকিয়ে গেল। সত্যি তো, বাইরে গিয়ে সকলকে কি বলবে তারিন? এই হাদারাম রায়ান ওকে এভাবে বিপদে ফেলবে কখনো ভাবতে পারেনি তারিন। তোমার শরীরে মনে স্পর্শ করার অধিকার শুধুমাত্র আমার, এই রায়ান মির্জার। ফের যদি কোনো ছেলের দিকে তাকাতেও দেখেছি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে তারিনকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল রায়ান। আর বেরিয়ে যেতে যেতে বলে গেল, আমি কি, কেমন, আজ কি করেছি কাউকে কিছু বলতে যেও না, তাহলে সেটা তোমার জন্যই খারাপ হবে। প্রয়োজনে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তুমি ভাবতেও পারবে না। তারিন সেই কখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালে ফাউন্ডেশন লাগিয়ে কামড়ের দাগগুলো মুছে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ফাউন্ডেশন লাগিয়েও সম্পূর্ণ দাগ মুছে ফেলা সম্ভব হচ্ছে না। তারিন পড়েছে এবার মহাবিপদে। এই দাগ কিভাবে মুছবে? আর যদি মুছতে না পারে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। অনেক চিন্তা ভাবনা করে ফার্স্ট এড বক্স খুলে গালে ব্যান্ডেজ করে নিল। অনুষ্ঠান শেষে সবাই তারিনের গালে ব্যান্ডেজ দেখে হুড়োহুড়ি শুরু করে দিল। বাড়ির বড় মেয়ে তারিন, সবার একটু বেশি আদরের। তারিনের মা একটু বকলেও সবাই তারিনকে মাথায় করে রাখে। একের পর এক এসে সবাই প্রশ্ন করেই যাচ্ছে তারিনের কি হয়েছে, গালে ব্যান্ডেজ কেন। তারিন সকলের মুখের দিকে তাকিয়ে একজনের মুখের দিকে গিয়ে ওর নজর জোড়া আটকে গেল। এক কোণে কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে রায়ান। এই মুহূর্তে রায়ানকে দেখে একদম নিষ্পাপ শিশুর মতো লাগছে। সে যেন কিছু জানেই না, একদম ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তারিনের এবার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ওই শয়তান বজ্জাত ছেলেটা আমার এই অবস্থা করেছে, আমার গালে কামড়ে দিয়েছে। ছোটবেলা থেকে কি কেউ মাংস খাওয়ায়নি? আমার গালের মাংসের দিকেই নজর কেন? কিন্তু মনের কথা মনেই চাপা দিয়ে মুখে বলল। গালের হলুদ উঠাতে গিয়ে হাতের কাচের চুড়ি ভেঙে আমার গাল কেটে গিয়েছে। আমাদের কেন ডাকলি না? কতখানি কেটেছে, ডাক্তারের কাছে চল। আরে না, একটু কেটেছে, ডাক্তারের কাছে যেতে হবে না, এমন কি ঠিক হয়ে যাবে। কালকেই সবাই মামার বরযাত্রী যাব, আর তুই কিনা আজই গাল কেটে বসে আছিস। তারিন রাগে কটমট করে রায়ানের দিকে তাকিয়ে, আমি কি ইচ্ছে করে কেটেছি নাকি? চুড়ি ভেঙে কেটে গেছে। রাত বাড়াতে আস্তে আস্তে সবাই তারিনের রুম থেকে চলে গেল। শুধু থেকে গেল কৃতি আর রাইমা। বাড়িতে মানুষ বেশি হওয়ায় ওরা আজ তারিনের সাথেই ঘুমোবে। যাওয়ার আগে সবার চোখের আড়ালে রায়ান তারিনকে উদ্দেশ্য করে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়েছে। চোখ এড়ায়নি তারিনের। রাগে যেন তারিনের শরীর রিরি করে উঠল। কত স্বপ্ন ছিল ওর কাকাইয়ের বিয়ে নিয়ে, কিভাবে সাজবে, কোন ড্রেস পরবে, কত কত প্ল্যান, সব এক কামড়ে নষ্ট করে দিল রায়ান। এখন গালে ব্যান্ডেজ নিয়ে বিয়ে বাড়ি ঘুরে বেড়াতে হবে। ফুস করে এক নিঃশ্বাস ছাড়ল তারিন। সবাই বরযাত্রীতে তাইয়েবের শ্বশুরবাড়ি এসেছে, সাথে তারিনও আছে।
চারদিকে মানুষ কিচকিচ করছে, বিয়ে বাড়ি বলে কথা। তারিন এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। এই তো কয়দিন আগেই রাত জেগে কৃতি, রাইমা আর হাফসার সাথে বসে প্ল্যান করছিল বিয়ে বাড়িতে এসে ছেলে পটাবে। ওর তাই করছে এখানে এসে থেকে ছেলেদের সাথে ফ্লার্টিং। এই ব্যস্ত হয়ে পড়েছে ওরা, আর পাশে এক গালে ব্যান্ডেজ নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে তারিন। রায়ানের উপর রাগ লাগছে খুব, কিন্তু কিছু বলতেও পারছে না। কেউ ওর সাথে কথা বলতে আসলেও মেজাজ বিগড়ে যাচ্ছে। এর মজা তো ওই হাদারাম বেশধারী শয়তানকে তারিন বোঝাবি। এর মধ্যেই কোথা থেকে একটা ছেলে সেই তারিনের সাথে গল্প জুড়ে দিল। ছেলেটাকে অবশ্য আগে থেকেই চেনে তারিন। তারিন আর ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। ওদের দুজনের মাঝে কিছুটা ফাঁকা। ছেলেটা হাত উঠিয়ে কিছু একটা বলতে যাবে, এর মধ্যে রায়ান ওদের দুজনের মাঝখানে থেকে এই পাশে চলে এলো একবার। দুজনের কথাই বন্ধ হয়ে গেছে। ছেলেটা আবার তারিনকে কিছু বলবে, রায়ান আবার ওদের মাঝখান থেকে এই পাশে এলো। একবার করে 4 বার রায়ান এপাশ ওপাশ করছে, তাও ওদের মাঝখান থেকে। ছেলেটা আর তারিন দুজনই বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলল। এই যে আপনার সমস্যা কি মশাই? বারবার আমাদের মাঝখান থেকেই এপাশ ওপাশ করছেন কেন? রায়ান কাচুমাচু মুখ করে। আসলে আমার জরুরি একটা কাগজ পড়ে গেছে তো, তাই সেটা খুঁজছিলাম। আশেপাশে এত জায়গা থাকতে আপনার কাগজটা উড়ে কি আমাদের মাঝখানেই পড়েছে নাকি? হ্যাঁ, এখানেই তো পড়েছে। অসহ্য শয়তান লোক কোথাকার, বলে চলে গেল। ও বাড়ি থেকে এসে বর বউকে বাসর ঘরে দিতে দিতে রাত 12টা বেজে গেছে। সকালে ফ্রেশ হয়ে ঘুমাতে চলে গেছে, কিন্তু তারিন সে এখনো ঘুমায়নি। তার এখনো একটা কাজ বাকি। সে ততক্ষণ না ওই হাদারাম নামক শয়তানটাকে উচিত শিক্ষা দিতে পারছে, ততক্ষণ ওর শান্তি হবে না। কি কামড়টাই না দিল! এক কামড়ে পুরো বিয়ের আনন্দটাই মাটি। ঘুমের রাত। তারিন পা টিপে টিপে রায়ানের রুমে ঢুকেছে। রায়ানের রুম বললে ভুল হবে, এটা আজিজুল শিকদারের রুম। বিয়েতে অনেক মানুষ আসায় এই কয়দিন রায়ান নানার সাথেই ঘুমায়। তাছাড়া এই রুমটায় মানুষজনের আনাগোনাটাও একটু কম। রায়ান আর আজিজুল শিকদার বেঘরে ঘুমোচ্ছে। দুজনেই কম্বল মুড়ি দেওয়া, কারো মুখ দেখা যাচ্ছে না। মুখ দেখে কাজ কি? যে কাজে এসেছে সে কাজটা সেরে যেতে পারলেই হলো। তারিন ওয়াশরুমে ঢুকে পুরো ওয়াশরুমে সাবান পানি ছিটিয়ে রুম থেকে বের হতে নিলেই কেউ তারিনের ওড়না টেনে ধরেছে। তারিন ভয়ে জমে গেছে। তবে কি রায়ান ওকে দেখে নিল? তারিন একটা ঢোক গিলে পিছনে ফিরে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল। দরজার এক কোণে ওড়নাটা আটকে গিয়েছিল। ওড়নাটা টেনে ছাড়িয়ে নিঃশব্দে নিজের রুমের দিকে পা বাড়ালো তারিন। মাঝপথে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল নিচে। চমকে উঠল তারিন। এত রাতে এখানে কে? ভূত না তো? চিৎকার করতে যাবে, কিন্তু তার আগেই এক শক্ত পোক্ত পুরুষালী হাত ঝড়ের গতিতে তারিনের মুখ চেপে ধরল। রায়ান ভ্রুকুচকে। পাবলিকের হাতে মায়ের খাওয়ানোর ধান্দা করছো নাকি? গিয়েছিলে তো আর একটু হলেই। রায়ান তারিনের মুখ থেকে হাত সরিয়ে নিয়ে। এত রাতে এখানে কি করছো? তারিন থতমত খেয়ে। পানি খেতে এসেছিলাম। আপনি এখানে কি করছেন? কথাটা যেন রায়ানের বিশ্বাস হলো না। সন্দেহের দৃষ্টিতে তারিনের দিকে তাকিয়ে আছে। রায়ানের গম্ভীর কণ্ঠ। তোমাকে তোমার রুমে খুঁজতে গিয়েছিলাম, না পেয়ে চলে আসছিলাম। সমস্যা কি আপনার? আমার রুমে কেন গিয়েছিলেন? যদি কেউ দেখে ফেলতো? দেখলে দেখতো, আই ডোন্ট কেয়ার। আমার সাথে এসো। তারিনের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন, কেউ দেখে ফেলবে। রায়ান ছাদে এসে ছাদের এক কোণে তারিনকে বসিয়ে দিয়ে নিজেও তারিনের পাশে বসে পড়ল। তারিন উঠে যেতে নিলে রায়ান তারিনের কোমর ধরে চেপে নিজের পাশে বসে তারিনের কাঁধে মাথা রাখল। জমে গেল তারিন। সারা শরীর জুড়ে কম্পন শুরু হয়েছে। রায়ান শান্ত কণ্ঠে। তারু। তারিন চমকে উঠে পাশ ফিরে তাকালো। তারু? হ্যাঁ, রায়ান ওকে এই নামেই ডেকেছে। কেঁপে উঠল তারিন। কি আছে এই নামটার মধ্যে যা শোনা মাত্রই তারিনের মনটা প্রশান্তিতে ভরে গেল। আমার ঘুম আসছে না তারু। তারিনের হঠাৎ কি হলো তারিন নিজেও জানে না। রায়ানের মাথাটা নিজের কোলের উপর শুয়ে দিয়ে মাথায় হাত বুলাতে লাগলো। রায়ান তারিনের দিকে তাকিয়ে প্রশান্তির হাসি হাসছে। মিনিট 5 পর নিজের কাজে নিজেই হতবাক তারিন। রায়ানের চুলের মধ্যে হাত চালাতে চালাতে হাত থমকে গেল। এতক্ষণ কি করছিল তারিন নিজেই জানে না। যখন বুঝতে পারলো একরাশ লজ্জা এসে ভিড় করলো তারিনের মধ্যে। তারিনের নাকের ডগাটা লাল হয়ে গেছে। লজ্জায় এদিক ওদিক তাকাচ্ছে। রায়ান এতক্ষণ চোখ বন্ধ করে তারিনের কোলেই শুয়েছিল। মাথায় আর তারিনকে হাত বুলাতে না দেখে চোখ মেলে তাকালো।
কিছুক্ষণ এক দৃষ্টিতে তারিনের দিকে তাকিয়ে উঠে বসলো রায়ান। তারিন অন্যদিকে তাকিয়ে আছে, তারিনের কানের কাছে মুখ নিয়ে। তোমার নাকের ডগাটা না একদম লাল টমেটোর মতো লাগছে, ইচ্ছে করছে কামড়ে দিতে। তারিন চমকে উঠে রায়ানের দিকে তাকাতেই রায়ানের সময় নষ্ট না করে তারিনের নাকটা আলতোভাবে কামড়ে দিল। তারিন চোখ বড় বড় করে, এটা কি করলেন? কোনো ইচ্ছে ফেলে রাখতে নেই, সময় ও সুযোগ অনুকূলে থাকলে কাজটা তখনই সেরে ফেলতে হয়, না হয় পরে কোনো দিন আর এমন সুযোগ নাও আসতে পারে। তারিন উঠে দাঁড়ালো, রুমে যাওয়ার জন্য উদ্যত হলো। রায়ান পিছন থেকে তারিনের হাত টেনে ধরে অসহায় কণ্ঠে বলে উঠল, আর একটু থাকো না, 2 দিন পরে তো চলেই যাব। রায়ানের অসহায় কণ্ঠে করা আবদারটা যেন তারিন ফেলতে পারল না, কিন্তু রায়ানের চলে যাওয়ার কথাটা যেন তারিনের মনের কোণে একরাশ কষ্টের ভিড় জমিয়েছে। থমকে দাঁড়ালো তারিন, রায়ানের পাশে বসলো, কিন্তু মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। বারবারই মনে হচ্ছে রায়ান চলে যাবে, দূরে যাবে। রায়ান আবার তারিনের কাঁধের উপর দিয়ে নিজের মাথা রাখলো। আমার মনের আকাশে তুমি প্রথম চাঁদ তারু। তারিন রায়ানের কথার মর্মার্থ বুঝতে না পেরে গোল গোল করে রায়ানের দিকে তাকালো। এর মধ্যে নিচ থেকে চেঁচামেচির আওয়াজ শুনে রায়ান আর তারিন দৌড়ে নিচে নামলো। চেঁচামেচির আওয়াজটা আজিজুল শিকদারের রুম থেকেই আসছে। সবাই ওই রুমেই আছে। তারিন রুমে গিয়ে চুপচাপ দাঁড়ালো। মিরাজ ওয়াশরুমে সাবান পানিতে পা পিছলে পড়ে গিয়েছে, কিন্তু সমস্যাটা হলো এই রুমের ওয়াশরুমে সাবান পানি কে ফেলে রেখেছে। তারেক শিকদার চেঁচামেচি করছে, তারিন এক কোণে দাঁড়িয়ে কাচুমাচু করছে। ওয়াশরুমে সাবান পানি তো ওই ফেলে রেখেছিল রায়ানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। সবাই আবার ওকে ধরবে না তো? রায়ান গোল গোল চোখে তারিনের দিকে তাকিয়ে আছে। ও বেশ ভালোই বুঝতে পারছে এই কাজ তারিনের। রায়ান তারিনের কাছে গিয়ে ফিসফিস করে, পেটে পেটে তোমার এত শয়তানি ভাবা যায়? এর জন্যই তো বলি এত রাতে না ঘুমিয়ে বাহিরে কি করছো? বিয়ের আগেই আমার কোমর ভেঙে দিতে চেয়েছিলে। তারিন আর চোখে রায়ানের দিকে তাকাচ্ছে, সরাসরি তাকানোর সাহস নেই। আবার না সবাইকে বলে দেয় এই কাজ ওর। রাইমা সন্দেহের চোখে রায়ান আর তারিনের দিকে তাকিয়ে আছে। রাইমা তারিন আর রায়ানের মাঝখানে দাঁড়িয়ে, তোরা দুজনেই একদিন থেকে একই সাথে এত রাতে কথা থেকে এলি? তারিন ঢোক গিলে, আমি পানি খেতে এসেছিলাম, তোর ওই হাদারাম ভাই কি করছিল কে জানে। রাইমা সন্দেহের দৃষ্টিতে রায়ানের দিকে তাকাতেই রায়ান গম্ভীর কণ্ঠে, আমিও পানি খেতে গিয়েছিলাম, বেশি না ভেবে ঘুমা গিয়ে। বলে রুম থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজ রায়ানরা চলে যাবে। সবাই তাহমিনাকে আরও কিছুদিন থেকে যেতে বলেছিল, কিন্তু ছেলে মেয়ের পড়াশোনার দোহাই দিয়ে সে থাকবে না বলেছে। রায়ানকে ভার্সিটিতে ফিরতে হবে। অনেকদিন ভার্সিটি বন্ধ যাচ্ছে। তাহমিনা সহ সবাই ঢাকায় থাকলেও রায়ান পড়াশোনা করে চট্টগ্রামে। ঢাকায় এত ভালো ভালো ভার্সিটি থাকতেও এই ছেলে কেন যে চট্টগ্রামে পড়ে আছে কেউ জানে না। তাহমিনা প্রথমে ছেলের এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও পরে অবশ্য ছেলের মুখের দিকে তাকিয়ে মেনে নিয়েছে। আজ সারাদিন তারিন রুম থেকে বের হয়নি। সারাটা দিন ধরে তার ছোট্ট মনটার সাথে যুদ্ধ করছে। মনটার মধ্যে আজ ঝড় বয়ে যাচ্ছে। মনটা কিছুতেই রায়ানকে যেতে দিতে চাইছে না, আবার আটকাতেও পারছে না। কোন অধিকারে সে রায়ানকে আটকাবে? কে হয় রায়ান? তার ফুফাতো ভাই? ভাই কথাটা মনে পড়তেই তারিনের কলিজাটা ধক করে উঠল। আর রায়ানের জন্য ওর এমনই বা লাগছে কেন? তবে কি ও রায়ানের প্রতি দুর্বল? না, কিছুই ভালো লাগছে না। ভীষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। মন যা বলছে মস্তিষ্ক মানতে চাইছে না, আর মস্তিষ্ক যা চাইছে মন তা মানছে না। হঠাৎ কারো দরজা ধাক্কায় ঘোর কাটল তারিনের। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে গিয়ে দরজাটা খুলে দিল তারিন। দরজা খুলতেই রায়ান হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ল। আপনি আপনি এখানে? চলে যাচ্ছি আমি। কথাটা যেন তারিনের বুকের ভিতর তীরের মতো বিঁধল। বুক ফেটে কান্না আসছে, কেমন অস্থির লাগছে। কোনো রকম নিজেকে সংযত করে, ওই সাবধানে যাবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। আর কিছু বলার নেই তোমার? তারিন আমতা করে। আর কি বলবো? রায়ান ফোঁস করে একটা নিঃশ্বাস ত্যাগ করে তারিনের দিকে এগিয়ে এলো। 2 হাত দিয়ে তারিনের গাল দুটো উঁচিয়ে ধরে নিজের মুখের একদম কাছে নিয়ে এলো। আসছি আমি, ভালো থেকো, নিজের দিকে খেয়াল রেখো। কলেজে যাবে আর আসবে, কোথাও কোনো ছেলের সাথে কথা বলা বা মিশবে না। আমি এখানে না থাকলেও আমার মনটা এখানেই রেখে যাচ্ছি। বুঝতে পারিনি এত বছর পর মায়ের বাপের বাড়িতে এসে নিজের মনটাই এভাবে হারিয়ে ফেলবো, তাও তোমার মতো একটা পিচ্চি মেয়ের কাছে।
কত শত মেয়েকে অ্যাভয়েড করেছি, রিজেক্ট করেছি, সেখানে আজ আমি একটা পিচ্চিমের কাছে নিজের মনটা হারিয়ে বসে আছি। তাকে নিয়ে ভীষণ পজিটিভ হয়ে পড়েছি। এক মুহূর্ত তাকে রেখে থাকতে পারছি না, কিন্তু তবুও যেতে হবে নিজের গন্তব্যে। করার তো কিছু নেই। তবে একটা কথা মনে রাখবে, আমার মনে রাখা সে তুমিই প্রথম চাঁদ আর তুমিই শেষ। খেয়াল রেখো নিজের দিকে। আসছি আমি, বলে তারিনের কপালে ঠোঁট ছুঁয়ে চলে গেল। ধীরে ধীরে কেটে গেল অনেকটা দিন। তারিনের এইচএসসি শেষ। এর মধ্যে তারিনের সাথে রায়ানের তেমন কথা হয়নি। কথা হবে কীভাবে? তারিনের তো কোনো নিজস্ব মোবাইল নেই। গ্রামে এত অল্প বয়সে মেয়েদের মোবাইল কিনে দেওয়া হয় না। তাহমিনা আর রায়ানের সাথে রোজই কথা হয়, কিন্তু রায়ানও তো আর ওদের সাথে থাকে না। মাঝে মাঝে কল করলে তখন ওই একটু আধটু কথা হয়। সবার সামনে না রায়ান কিছু বলে আর না তারিন। পরীক্ষার পর এখন অবসর সময় কাটাচ্ছে তারিন। তাহমিনার জোড়াজুড়িতে তারেক শিকদার তারিনকে ঢাকায় রেখে গেছে আজ 2 দিন। এখানে এসেও তারিনের চোখ দুটো শুধু একজনকেই খুঁজছে, কিন্তু তাকে কোথায় পাবে? সে তো চট্টগ্রামে। বৃথাই এই খোঁজা। রাতে রাইমা রায়ানের সাথে ভিডিও কলে কথা বলছে। পাশেই বসে চিপস খাচ্ছে তারিন, আর মোবাইলের স্ক্রিনে উকিঝুঁকি মারছে রায়ানকে এক নজর দেখার জন্য। রায়ান বারবার খেয়াল করছে রাইমার পাশে কেউ একজন উকিঝুঁকি মারছে, কিন্তু মানুষটাকে ঠিক বোধগম্য হচ্ছে না রায়ানের। বাড়িতে তো এই সময় তাহমিনা আর রাইমা ছাড়া কেউ থাকে না। ওর বাবা এই মুহূর্তে অফিসে থাকে। পাশে জনকে দেখে তো তাহমিনার মতো মনে হচ্ছে না। তোর পাশে ওটাকে? তারিন। তারিন শুনে রায়ান চমকে উঠল। তারিন ওদের বাসায় এসেছে আরও জানেই না, যার জন্য এতদিন ছটফট করেছে সে ওর বাড়িতে, আরও নিজেই জানে না। কবে এসেছে তারিন? 2 দিন হলো এসেছে। পরের দিন সকালে খাবার টেবিলে গিয়েই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে রাইমা আর তারিন। ওদের সামনে খাবার টেবিলে মনের সুখে খাবার খাচ্ছে রায়ান। এই লোক তো কাল রাতেও চট্টগ্রাম ছিল, আর আজ ঢাকায়, তাও বাড়িতে। তারিন আর রাইমা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে ধপ করে চেয়ার টেনে বসে পড়ল। ভাইয়া, তুই কখন এলি? কাল রাতেও না তোর সাথে কথা বললাম, তুই চট্টগ্রাম ছিলি। কাল লাস্ট ট্রেনে এসেছি। তোকে না পরশু আসতে বললাম, তুই বললি পারবি না, ক্যাম্পাসে কাজ আছে। হঠাৎ কলেজ ছুটি পেয়েছি, চলে এসেছি। রাইমা সন্দেহের দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে, এই সময় কেন ভার্সিটিতে ছুটি দিয়েছে বলে শুনিনি তো। সিআইডিতে জয়েন করেছিস নাকি? আমার ভার্সিটি কি তোর কথায় ছুটি দিবে নাকি? তা নয়, তবে তুই এসেছিস ভালোই হয়েছে। তারিন আর আমি আজ ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছিলাম, তুই যখন এসেছিস তাহলে নিয়েই যেতে পারবি। তারিনকে নিয়ে ঘুরতে যাবি বলে অদ্ভুতভাবে তারিনের দিকে তাকালো। তারিন এতক্ষণ ওদের পাশে বসে চুপচাপ খাচ্ছিল আর ওদের কথা শুনছিল। মনের মধ্যে এক অজানা ভালো লাগা কাজ করছে। আজ কতদিন পর সে তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের সামনে দেখল। ইচ্ছে করছে এখনই ছুটে গিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু সেটা তো সম্ভব না। কাল রায়ান যখন শুনেছে তারিন ঢাকায়, তখনই সব কাজ ফেলে রেখে ছুটে এসেছে। এতদিন প্রতিটা মুহূর্তে এই মেয়েটার জন্য ছটফট করেছে রায়ান। আজ যখন শুনল সে মেয়েটি ওর বাড়িতেই, তখন আর নিজেকে আটকে রাখতে পারেনি। কাল রাতের ট্রেনেই ঢাকায় এসেছে রায়ান। খাওয়া শেষে রায়ান উঠে যাওয়ার সময় তারিনকে ইশারা করে বলে গেল, ছাদে এসো। তারিন ছাদের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে যাবে কিনা ভাবছে। কেমন যেন অস্থির অস্থির লাগছে। ওই মানুষটার সামনে গেলেই ওর বুকের মধ্যে থাকা ছোট্ট কলিজাটা জোরে জোরে লাফাতে শুরু করে। কেমন একটা অনুভূতি হয়, নিজেকে সামলানো দায় হয়ে পড়ে। ছাদের ভিতরে যাবে নাকি যাবে না ভাবনার মধ্যেই একটা হাত এসে তারিনকে টেনে ছাদের ভিতরে নিয়ে গেল। রায়ান এক হাত দিয়ে তারিনের কোমর জড়িয়ে ধরেছে। তারিন মোছড়ামুছড়ি করছে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু রায়ান তো নাছোড়বান্দা, সে কিছুতেই ছাড়বে না। কেন ছাড়বে? সে কতদিন পর তার প্রিয়তমাকে দেখতে পেয়েছে, কতদিন পর তাকে কাছে পেয়েছে, কতদিন পর তাকে একটু ছুঁতে পেরেছে। কি করছেন? ছাড়ুন, কেউ দেখে ফেলবে। দেখুক, আমি কি কাউকে ভয় পাই? বলে এক হাত দিয়ে নিজের চোখের চশমাটা খুলে পকেটে রাখলো। তারপর 2 হাত দিয়ে তারিনের কোমর জড়িয়ে ধরলো। ঢাকায় এসেছো, আমাকে জানাওনি কেন? আমার কাছে কি মোবাইল আছে যে জানাবো? মায়ের মোবাইল থেকে জানাতে? মায়ের সাথে তো আমার রোজই কথা হয়। ফুপির মোবাইল থেকে আপনাকে কল করে জানাবো যে আমি আপনাদের বাসায় এসেছি, আপনি চট্টগ্রাম থেকে লাফিয়ে লাফিয়ে ঢাকা আসুন। ওরে বুদ্ধি রে, আপনাকে তো দেশের বুদ্ধিজীবীদের তালিকায় সবার উপরে স্থান দেওয়া উচিত। তারিনের কথা শুনে
রায়ান ঠোঁট কামড়ে হাসছে। তারিন শেষ। এই হাসি তারিনকে আজ ফাঁসাবে। মানুষ এভাবে হাসে নাকি? তারিন মুগ্ধ দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে আছে। ওর হার্টের অবস্থা ভালো না। এই মুহূর্তে ওর নিজেকে হার্টের রোগী মনে হচ্ছে। রায়ান তারিনের কপালে একটা টোকা দিয়ে, তুমি তো বেশ ভালোই কথা বলতে পারো। তারিন আহ শব্দ করে কপালে হাত দিল। আপনি আমার কপালে টোকা দিলেন কেন? ব্যথা পেয়েছি না? ও ব্যথা পেয়েছো? আসো চুমু দিয়ে দেই, ব্যথা সেরে যাবে। চুমুর কথা শুনে তারিন থতমত খেয়ে গেল। এই ছেলেকে কোনো বিশ্বাস নেই, যখন তখন চুমু আর কামড় খেয়ে বসে। রাক্ষস কোথাকার। আমাকে কি আপনার বাচ্চা মনে হয় যে ব্যথা পাবো আর চুমু দিয়ে দিবেন অমনি আমার ব্যথা সেরে যাবে? একদম না। তোমাকে আমার বাচ্চা মনে হবে কেন? তুমি তো আমার বাচ্চার মা। আর তোমাকে যদি বাচ্চা মনে করি তাহলে হবে বলো? রায়ানের কথা শুনে তারিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি লাগামহীন কথাবার্তা। তারিনের কান দুটো যা যা করছে। এইসব কথা কি ওইভাবে বলে? এই ছেলের লাজ লজ্জা বলতে কি কিছু নেই? নির্লজ্জ অশ্লীল লোক কোথাকার। লজ্জা করছে না একটা মেয়েকে এসব কথা বলতে? রায়ান তারিনের গালে শব্দ করে একটা চুমু খেয়ে, বউয়ের সামনে লজ্জা পেলে হবে বলো? বউয়ের সামনে লজ্জা পেলে শেষে দেখবে বউকে আদর করতেও পারবো না, আর জীবনে বাবার ডাকও শোনা হবে না। এই কে আপনার বউ? আমার এখনো বিয়েই হয়নি। হতে কতক্ষণ? বলে তারিনের কপালে একটা চুমু খেলো। এইসব কি? আপনি কথায় কথায় এভাবে চুমু খাচ্ছেন কেন? সরকারি মুখ পেয়েছেন নাকি যখন তখন কামড়ে দেন আবার চুমু খান? সরকারি না, আমার ব্যক্তিগত সম্পত্তি। অবশ্য তুমি সম্পূর্ণটাই আমার ব্যক্তিগত। শয়তান ছেলে, আপনাকে হাদারাম ভেবেছিলাম, তারপর শয়তান ভেবেছিলাম, এখন দেখছি শয়তানের সাথে সাথে লুচুও আপনি। কি বললে? আমি লুচু? ভেবেচিন্তে বলেছো তো? আপনি লুচু লুচু লুচু। লুচু ছেলেরা কি কি করে জানো তুমি? দেখাবো নাকি একবার? রায়ানের কথা শুনে হালকা কেঁপে উঠল তারিন। ছেলেটা যে পরিমাণ বদ, এখন কি করবে কে জানে। কি দেখাবেন? আমি কিছু দেখতে চাই না। তারিনের গালে আলতো একটা কামড় বসিয়ে, ভয় পেয়েছো তারু? কিন্তু আমি তো তোমাকে ভয় দেখাচ্ছি না। ছাড়ুন আমাকে। রাইমা নিশ্চয়ই খুঁজছে, ঘুরতে যাব একটু পর আমরা। আমিও তো যাব, চলো। তারিন আর কথা বাড়ালো না। রায়ানের হাত আলগা হতেই দৌড়ে ছাদ থেকে নেমে পড়ল। তারিন একটা কালো থ্রিপিস পরেছে, মাথায় হিজাব, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়েছে। রেডি হয়ে রাইমার সাথে বাইরে বের হতেই দেখা মিলল রায়ানের। রায়ানকে দেখেই তারিন ভ্রুকুচকে তার দিকে তাকালো। রায়ান একটা ঢোলা শার্ট আর মেয়েদের প্লাজোর মতো প্যান্ট, চোখে মোটা ফ্রেমের একটা চশমা দিয়ে হাদারামের মতো দাঁড়িয়ে আছে। ছেলেটা তো মোটেও এমন নয়, তাহলে এমন চলাফেরা করে কেন? সবার সামনে একদম ভদ্র শিশু, কিন্তু ভিতরে ভিতরে শয়তানের হাড্ডি। রায়ানের কাহিনীটা কি তারিনের মাথায় ঠিক ঢুকছে না। রায়ান একটা অটোরিকশা ঠিক করে তারিন আর রাইমাকে ডেকে নিল। রায়ান সামনের সিটে বসেছে আর রাইমা আর তারিন পিছনে বসেছে। 30 মিনিট পর গাড়িটা থামলো। তিনজনেই নেমে দাঁড়ালো। এটা কোথায় এসেছি আমরা? হাতির ঝিল। কই, হাতি তো দেখতে পাচ্ছি না। তারিনের কথা শুনে রাইমা খিলখিল করে হেসে দিল। আমি কি হাসার মতো কিছু বলেছি? না, তুমি ওর হাসির কারণ না খুঁজে হাতি খোঁজায় মনোযোগ দাও। জায়গার নামটা যেহেতু হাতির ঝিল, হাতি তো অবশ্যই থাকবে। বিগত 10-15 মিনিট ধরে রাইমা, তারিন আর রায়ান শুধু হাঁটছে। হাতির ঝিল এসেছেই তো হাঁটতে, প্রিয়সীর হাতে হাত রেখে হাঁটবে, কিন্তু মাঝখানে কাবাব মেয়ে হাঁট। ঘরে শত্রু বিভীষণ রাইমা নামক এক প্রাণী আছে তো। ভাইয়া, আর হাঁটতে পারছি না, বসবো এখন। রায়ান একটা বেঞ্চ দেখিয়ে রাইমা আর তারিনকে বসতে দিয়ে কোথাও একটা চলে গেল। রাইমা আর তারিন বেঞ্চে বসে গল্প করছিল। হঠাৎ কোথা থেকে একটা ছেলে এসে ওদের সামনে দাঁড়ালো। রাইমা ঢাকার মেয়ে, ছোটবেলা থেকে ঢাকাতেই বড় হয়েছে। সে ঢাকার হালচাল খুব ভালোভাবেই বোঝে। এখন যে এই ছেলেটা শুধুমাত্র এই ফুলের অজুহাত দিয়ে ওদের সাথে কথা বলতে এসেছে সেটাও ভালোভাবেই বুঝতে পারছে। কিন্তু তারিন, সে তো গ্রামের মেয়ে, এই প্রথম ঢাকা শহরে এসেছে। ছোট থেকে এই গ্রামে বড় হয়েছে। ওর সহজ সরল মন এই ছেলেটার অজুহাত বুঝতে ব্যর্থ। খুঁজে দেখুন গিয়ে। মিথ্যে বলছিস কেন? ওই যে ওখানে আসার সময় দেখে আসলাম। তারিন ভ্যাবলার মতো ছেলেটির দিকে তাকিয়ে আছে। ছেলেটি কি বলছে সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে গম্ভীর কণ্ঠে একটা আওয়াজ এলো। আর ওই কালো গোলাপটির মালিক চলে এসেছে, তাই ওই কালো গোলাপটি থেকে দূরত্ব বজায় রেখে চলাই আপনার জন্য শ্রেয়।
তারপর রাইমা আর তারিনের দিকে তাকিয়ে, একটু আগেই তো এলাম, এখনই চলে যাব? আমি কারো মতামত জানতে চাইনি। আমি তখন বলেছি এখনই বাসায় যাব, তার মানে এখনই যাব। ছেলেটা এতক্ষণে কেটে পড়েছে। তারিন বেশ ভালোই বুঝতে পেরেছে রায়ান বেশ রেগে আছে, তাই আর কথা না বাড়িয়ে রায়ানের কথা মতো বাসায় চলে গেল। বাসায় এসে সে কখন থেকে মুখ ফুলিয়ে বসে আছে তারিন আর রাইমা। ওরা আজ ঘুরতে যাওয়ার কত প্ল্যান করেছিল, শেষ পর্যন্ত কি হলো? নিয়ে গেল হাতির চিল। যাক, তাও নিয়ে গেছে তো, কিন্তু সেখানে গিয়েও কি হলো? 10-15 মিনিট গরুর মতো হাঁটিয়ে 5 মিনিট বসিয়ে নিয়ে চলে এলো। এটা কোনো ঘোরা হলো? রায়ান তারিনের আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু তারিন কোনো কথা বলছে না। এই লোকটাকে আজই কে চট্টগ্রাম থেকে ফিরতে বলেছে? এই লোকটা না আসলে আজ ঠিক ওরা ঘুরতে পারত। বান্ধবীদের কাছে কত ঢাকার গল্প শুনেছে, সেই থেকে ওর ইচ্ছে ঢাকা আসার। ঢাকা এসে খুব ঘুরবে, কিন্তু কি হলো? রায়ান বেশ ভালোই বুঝতে পারছে তারিন আর রাইমা দুজনই ওর উপর রেগে আছে। রায়ান ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে, চলো রেডি হ, তোদের নিয়ে বের হব। রায়ানের কথা শুনে খুশিতে তারিন আর রাইমা দুজনের চোখই চকচক করে উঠল। যেখানে মেয়েদের রেডি হতে ঘন্টা পার হয়েছে, সেখানে ওরা দুজন মাত্র 10 মিনিটে রেডি হয়ে হাজির ঘুরতে যাওয়ার জন্য। তারিন মনে মনে খুব এক্সাইটেড, এবার বুঝি ওরা ঘুরতে যাওয়া হবে। 10 মিনিট পর তারিন আর রাইমা হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। রায়ান ওদের নিয়ে শিশু পার্কে এসেছে ঘুরতে। চারদিকে বাচ্চারা খেলছে, দৌড়াদৌড়ি, লাফিলাফি করছে। রাইমা কোমরে হাত দিয়ে, এটা কথায় নিয়ে এসেছিস ভাইয়া? ভাবলেশীন ভাবে কেন ঘুরতে? তারিন দাঁতে দাঁত চেপে, আমাদের কি আপনার বাচ্চা মনে হয়? কেন, তোমরা কি নিজেদের বড় মনে করো? ভাইয়া দেখ, ভালো হচ্ছে না কিন্তু, আমাদের ভালো কোথাও ঘুরতে নিয়ে যা। এই জায়গাটাই তোদের জন্য উপযুক্ত, তাই তোদের এখানে নিয়ে এসেছি। এখানে ঘুরলে ঘোর, না হয় বাড়ি চলো। রাইমা, বাড়ি চল, ঘুরবো না আমরা, আমার ঘোরার শখ মিটে গিয়েছে বলে হনহন করে হাঁটা ধরলো। রাইমা রায়ানকে একটা ভিঞ্চি কেটে তারিনের সাথে হাঁটা ধরলো। রায়ান ওদের পিছু পিছুই হাঁটা শুরু করলো। আরে একা একা কোথায় যাচ্ছ তুমি? তারিন দাঁতে দাঁত চেপে, জাহান্নামের চৌরাস্তায়। রাইমা, তুই যাবি নাকি আমি একাই যাব? রাইমা রায়ানকে একটা ভিঞ্চি কেটে তারিনের সাথে হাঁটা ধরলো। রায়ান ওদের পিছু পিছুই হাঁটা শুরু করলো। তারিন আর রায়ানের মাঝখানে বসে চিপস খাচ্ছে রাইমা। তারিন আর রাইমা দুজনের কেউই রায়ানের সাথে কথা বলছে না। রায়ান বেশ ভালোই বুঝতে পারছে দুজনই বেশ রেগে আছে ওর উপর। নিজের বোনের রাগ নিয়ে ততটা ভাবছে না সে। রাইমা এখন রাগ করে একটু পরেই গিয়ে আবার রায়ানের সাথে কথা বলবে, কিন্তু এই মহারানীর রাগ কিভাবে ভাঙাবে রায়ান? সে কখন থেকে তারিনকে ইশারা করে যাচ্ছে ছাদে যাওয়ার জন্য, কিন্তু তারিন যেন দেখেও না দেখার ভান ধরে বসে আছে। রায়ান তারিনের দিকে তাকিয়ে উসকুস করছে। রায়ান বেশ অনেকক্ষণ অপেক্ষা করে, রেগে আছো আমার উপর? রাইমা চিপস খেতে খেতে, খুব রেগে আছি, এখন চকলেট এনে দে, তাহলে রাগ ভেঙে যাবে। রায়ান বিরক্তি নিয়ে, তোকে বলিনি, তারিনকে বলেছি, সব সময় শুধু খাই খাই। রাইমা সন্দেহের দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে, শুধু তো তারিন রেগে নেই, আমিও রেগে আছি, তাহলে শুধু ওকে জিজ্ঞেস করছিস কেন? কাহিনী কি? কাহিনী কি হবে আবার? বেশি কথা বলিস না, ও আমাদের বাসার মেহমান। আমার জন্য যদি ও রাগ করে তাহলে মামা কি ভাববে, তাই জিজ্ঞেস করছিলাম। রাইমা চোখ দুটো ছোট ছোট করে, শুধু কি তাই নাকি অন্য কিছু? কেমন যেন রহস্য রহস্য গন্ধ পাচ্ছি। রায়ান রাইমার নাকটা টিপে ধরে, তোর নাকটা দেখছি বড় হয়ে গেছে, আজকাল একটু বেশি গন্ধ পাচ্ছিস। ভাইয়া, আমরা কিন্তু রাইমা আর কিছু বলার আগেই রায়ান লাফ দিয়ে ওঠে, ইয়াক, দূরে যা আমার থেকে। ভাই বোনের কাণ্ড দেখে খিলখিল করে হেসে উঠল তারিন। কি সুন্দর সে হাসি। রায়ান এক দৃষ্টিতে তারিনের দিকে তাকিয়ে আছে। তারিন হাসলে তার ডান গালে ছোট্ট একটা টোল পড়ে, খুবই নগণ্য। আগে কখনো খেয়াল করেনি রায়ান। রাইমা রায়ানের কাঁধে হাত দিয়ে, হাসিটা সুন্দর না? রায়ান আনমনেই জবাব দিল, খুব সুন্দর। কথাটা বলেই থতমত খেয়ে গেল রায়ান। ওর পাশেই বড় বড় চোখ করে রায়ানের দিকেই তাকিয়ে আছে রাইমা। রায়ান বেশ ভালোই বুঝতে পারছে ভুল জায়গায় ওর মুখ থেকে ভুল কথা বেরিয়ে গেছে। রায়ান জোরপূর্বক হাসার চেষ্টা করে, কই কার হাসি, কেমন হাসি? কোনো হাসি সুন্দর না বলে দ্রুত প্রস্থান করলো এখান থেকে। এখন কেটে পড়াই ভালো। রাত 2টা।
সবাই ঘুমিয়ে পড়েছে। ব্যস্ত কোলাহলপূর্ণ নগরীটাও এই মুহূর্তে বেশ নিস্তব্ধ। এই অন্ধকার নিস্তব্ধ রজনীতে সামান্য থেকে সামান্য শব্দটাও যেন কর্ণকুহরে ভালোভাবেই প্রবেশ করে। ঘুমের মধ্যে তারিন অনুভব করলো কে যেন ফিসফিস করে ওকে ডাকছে আর আলতো হাতে দরজা ধাক্কা দিচ্ছে। প্রথমে শব্দ পেয়েও তারিন ঘুমে মনোযোগী হলেও একটু পর হৃদয় ঝঙ্কার তুলল বাইরের নির্ঘাত। রায়ান ডাকছে, আর ওর পাশেই তো রাইমা ঘুমিয়ে আছে। রাইমা জেগে গেলে হয়তো কেলেঙ্কারি হয়ে যাবে। তারিন উঠে বসলো, চুলগুলো কোনো রকম হাত খোপা করে দরজার দিকে ছুটল। ভেবেছিল ঠিক তাই। দরজা খুলে দেখে রায়ান দাঁড়িয়ে আছে। তারিনকে দরজা খুলে দাঁড়াতে দেখে রায়ান ঝড়ের গতিতে এসে তারিনকে কোলে তুলে নিল। কেঁপে উঠল তারিন। এ কি করছেন? কোলে তুলে নিয়েছেন কেন? রায়ান সাবধানতার স্বরে ধমক দিল তারিনকে। চুপ, একদম কথা বলো না, সবাই উঠে যাবে। তারিনকে নিয়ে সোজা ছাদে উঠে গেল রায়ান। এখন তো নিচে নামান, নাকি এখনো বাচ্চাদের মতো কোলে নিয়ে হাঁটবেন? তুমি এত হালকা কেন তারু? খাওয়া দাওয়া করো না নাকি? এমন হলে বিয়ের পর আমার ওজন সইবে কিভাবে? হতভম্ব তারিন গোল গোল চোখে তাকিয়ে আছে রায়ানের দিকে। তার ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলা করছে। লজ্জায় গাল লাল হয়ে উঠেছে তারিনের। তারিন চোখ নামিয়ে নিয়ে, আপনি ভীষণ অসভ্য লোক, একেবারে নির্লজ্জ। রায়ান ঠোঁট কামড়ে হাসছে। তারিনকে নিয়ে ছাদের রেলিংয়ের উপর বসিয়ে দিল রায়ান। তারিন ভয়ে চোখ মুখ কিচ্ছে, রায়ানের বাহু খামচে ধরেছে। মারবেন নাকি আমাকে? এখানে বসিয়েছেন কেন? ভয় লাগছে আমার। রায়ান তারিনের কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে। ভয় কিসের? আমি আছি তো, পড়বে না তুমি? বিশ্বাস আছে তো আমার উপর? রায়ানের কথার পিঠে তারিন আর কিছু বলল না, চুপ করে আছে। কি বা বলবে ও? এই মানুষটার উপরই তো ওর সব থেকে বেশি বিশ্বাস, ভরসা গড়ে উঠেছে এখন। রায়ান শান্ত কণ্ঠে, রাগলে না? তোমাকে আরো স্নিগ্ধ লাগে তারু। তারিন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। রায়ান আলতোভাবে তারিনের গালে হাত দিয়ে, হবে আমার দিকে তাকাও তারু। তারিন তাকাচ্ছে না। এবার রায়ান তারিনের গাল ধরে এক প্রকার জোর করিয়ে নিজের দিকে ফিরালো। অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল তারিনের মুখ পানে। রাগলে না? তোমাকে আরো স্নিগ্ধ লাগে তারু। ভয়ঙ্কর কিছু করার ইচ্ছে জাগে। তারিন ড্যাব ড্যাব করে রায়ানের দিকে তাকিয়ে আছে। মিনিট খানেক সময় লাগলো রায়ানের বলা এই ভয়ঙ্কর কিছুর মানে বুঝতে। মানেটা বুঝতেই বড় বড় চোখে তাকিয়ে রইল রায়ানের মুখ পানে। রায়ান ঠোঁট টিপে নিঃশব্দে হেসে ফেলল। রায়ান আলতোভাবে তারিনের কপালে ওষ্ঠদয় ছুঁয়ে দিল। এত রাগ শরীরের জন্য ভালো না তারু, কাল তোমাকে নিয়ে ঘুরতে যাব। তারিন কপট রাগ দেখিয়ে, হয় শিশু পার্ক, না হয় ওই কি যেন নাম, হাতির ঝিল, উইদাউট হাতি, ওইখানে নিয়ে গিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে আমার পায়ের শ্রাদ্ধ করবেন। রায়ান একটা চোখ টিপ মেরে, যদি তোমাকে না হাঁটিয়ে কোলে নেয় ব্যাপারটা কেমন হবে? তারিন চোখ ছোট ছোট করে রায়ানের দিকে তাকিয়ে, আমি আপনার কোলে উঠবো কেন? আমাকে কি আপনার ছোট বাচ্চা মনে হয়? একটু আগেও তো উঠলে। ওইটা তো আপনি হঠাৎ জোর করে নিয়েছিলেন। কালো না হয় হঠাৎ জোর করে নেব? লজ্জাহীন লুচু লোক। রায়ান তারিনের গালে আলতো একটা কামড় দিয়ে, বউয়ের কাছে লুচু হতেও সমস্যা নেই আমার। তারিন গালে হাত দিয়ে, লজ্জাহীন লুচু ছেলে, সবসময় শুধু কামড়া কামড়ি, কি পেয়েছেনটা কি? ইচ্ছে তো করে তোমাকে কামড়ে কুমড়ে খেয়ে ফেলি। দাঁড়াও, বিয়েটা একবার হতে দাও। হঠাৎ একটা দমকা হাওয়া বয়ে গেল। কেঁপে উঠল তারিন। পড়ে যেতে নিলে চোখ মুখ খিচে শক্ত করে জড়িয়ে ধরল রায়ানকে। তোমার স্পর্শ যে আমায় ব্যাকুল করে তোলে তারু, তা কি তুমি বোঝো না?